আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন জেসমিন টুলি, নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্লেষক। আপা, আপনার কাছে আসছি আলোচনার জন্য। একটু আগেই দেখছিলেন যে ফল প্রকাশের পরে যা হয়, রাজনৈতিক দলগুলো এখন অনেক ব্যস্ত, তাদের ভবিষ্যৎ কর্মসূচি তারা নির্ধারণে সময় দিচ্ছেন। এখন আর নির্বাচন নিয়ে খুব বেশি হয়তো তারা বিশ্লেষণ করবেন না। আবার একই সঙ্গে নির্বাচন কমিশন খুব স্বস্তির কথা বলছেন, ভালো নির্বাচন হয়েছে, তারা স্বস্তি বোধ করছেন এবং এটা সত্যি কথা, সহিংসতা মুক্ত নির্বাচন হয়েছে। প্রত্যেকেই প্রশংসায় ভাসছেন। এই মুহূর্তে কেউ খুব একটা ক্রিটিক্যাল হতে চাইবেন না, কিন্তু আমরা তারপরেও যদি বলি যে এই নির্বাচন আপনার কাছে কেমন মনে হলো সবকিছু মিলে? আগে সবচেয়ে ভালো দিকটা কি, কি ভালো দৃষ্টান্ত আমরা এখান থেকে পেলাম যেটা অন্যরা অনুসরণ করতে পারেন বা আমরা আলোচনা করতে পারি? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই এবারকার নির্বাচনের বৈশিষ্ট্য কিন্তু একটু ভিন্ন প্রকৃতির, ঠিক অন্যবারের সাথে মেলানো যায় না এবার নির্বাচনটাকে। নির্বাচনটা নিয়ে অনিশ্চয়তা কাটতে একদম মানে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যখন ভোটাররা ভোট দিতে শুরু করেছে তখন বোঝা গেছে হ্যাঁ নির্বাচন হচ্ছে। মানে ভোটের আগ পর্যন্ত আমরা কি অনিশ্চিত ছিলাম বা শঙ্কার মধ্যে ছিলাম? মানে একটা গুজবের এত ছড়াছড়ি ছিল, মানে গুজবের ইতে মানুষের, বিশেষ করে অনলাইনে, হ্যাঁ অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে এটা গুজব ছিল যে সব সময় মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খেত। এটার জন্য আমি বলছি মূলত। আসলে তাই নির্বাচনটার একটা ভালো দিক যে একটা ইলেকশন কমিশন কিন্তু শুরু থেকে অনেকবারই কিন্তু অনেক বিষয়ে তারা সিদ্ধান্ত ক্ষেত্রে পিছাইছে, সময় নিছে, দ্বিধাগ্রস্ত হয়েছে। এই সমালোচনাটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে ছিল একদম ইলেকশনের আগ মুহূর্ত, ভোটের আগ মুহূর্ত পর্যন্ত। কোন সিদ্ধান্ত তারা দিয়েছেন আবার নিজেদের সিদ্ধান্তই আবার পরিবর্তন করেছেন, যেটা তো একটু কনফিউশন তৈরি করেছে। সেই জন্য মানে ভোটারের আস্থাটাও ঠিক যে ওরকম পর্যায়ে ছিল ইলেকশন কমিশনের প্রতি তাও না। কিন্তু ইলেকশনের দুই একদিন আগে থেকেই যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাতে, পুরো দেশের মধ্যে মোতায়েন হলো, তারা একটা বলয় তৈরি করলো, নিরাপত্তার বলয় তৈরি করলো, মানে ভোটার তখন থেকে আশ্বস্ত হতে শুরু করে যে হ্যাঁ তারা নিরাপদে যেতে পারবে, নিরাপদে ভোট দিতে পারবে, তাকে ভোট দেওয়ার জন্য কেউ বাধাগ্রস্ত করবে না, কেউ পেশারি দেবে না। এই যে ভোটারের মনের মধ্যে যে আশ্বস্ত হওয়া, এটা ইলেকশনকে অনেক অংশে, আমাদের নির্বাচনী যে অভিজ্ঞতা বা আমাদের মতো বৈশ্বিক দক্ষিণে বা গ্লোবাল সাউথে যারা নির্বাচন করেন প্রায় সবারই তো একই রকম অভিজ্ঞতা। তার মানে ভোটারকে আশ্বস্ত করা, নিরাপত্তার বোধ দেওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করাও কি নির্বাচনের টার্ন আউট কিংবা প্রচুর উপস্থিতির একটা কারণ? তাই যদি হয় তাহলে আমার একটা পাল্টা প্রশ্ন আছে যে একটা বড় অভ্যুত্থানের পরে নির্বাচনটা হলো, অনেক প্রত্যাশিত নির্বাচন, এই সংখ্যাটা 60% মতো বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। নিশ্চয়ই আরো অনেকে এটা আলোচনা করবেন, গণমাধ্যম থেকে তথ্য নেব, বেসরকারি পর্যায়ে তথ্য নেব, গবেষকরা আলোচনা করবেন। এটা কেন 70 হলো না বা 75 হলো না? কেন আরো মানুষ গেলেন না? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রথম এটা এইভাবে যদি আমরা দেখি নির্বাচনটাকে, দেখেন একটা বড় একটা রাজনৈতিক দল কিন্তু এবার নির্বাচন থেকে সিটকে পড়েছে, যে কারণে হয় তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার কারণে অংশ নিতে পারেনি। তা সেই দলের বেশ কিছু সমর্থক আছে এবং ভোট ব্যাংকও আছে, সেই একটা দিক আছে। দ্বিতীয় আর একটা দিক যে 60 কিন্তু একটা ভালো গ্রহণযোগ্যতার দিক থেকে ঠিক আছে। মানে আমরা 91-এর যেখানে একটা ভালো নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমার যতটুকু মনে পড়ে 57, 56 এরকম ছিল, কিন্তু তারপর 2008 বা তারপরে অনেক পার্সেন্টেজ উন্নত দেশও 50%-এর উপরে যাওয়া মানে তো অনেক 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 বড়। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা যে অনেক তরুণ ভোটারের কথা বলছি, নতুন প্রজন্মের কথা বলছি, প্রান্তিক জনগোষ্ঠীর কথা, সংখ্যালঘুদের কথা, তারা বোধহয় আরেকটু আসলে হয়তো সংখ্যাটা আরো একটু বাড়তো কিনা। আসলে আমাদের দেশে তো ভোটটা কম্পালসারি না, এটা একটা মানে ইচ্ছা করলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বাধ্যতামূলক, এবং না গেলে ফাইন দিতে হয়। মানে তারা তাদের ভোটারদের প্রতি টানার জন্য একটা আগ্রহ থাকে। আমাদের দেশে মানুষ ভোট দিতে যায় কিন্তু নিজের ইচ্ছে, নিজের পছন্দ মতন। আমার কাছে যে মনে হচ্ছে যে 60% ভোটের পিছনে আরেকটা যেটা বড় কাজ করেছে, সেটা 4 দিন, আমাদের 4 থেকে 5 দিন ছুটি ছিল। ছুটিটা কিন্তু শুধু যে ভোট দিতেই গেছে না, ছুটিটা
আমেজেও কিন্তু অনেক মানুষ ভোট দিতে যায়নি, মানে ছুটিটাকে ভোগ এখানে করা। একটা তথ্য যোগ করি যে গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক সহ গত তারা কয়েকদিন তো ভোট আপনিও সে দিবে, কথা হ্যাঁ। বলেছেন, তো আমি হিসাব করলাম যে আমাদের প্রাতিষ্ঠানিক যত গণমাধ্যম আছে, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, এই সংখ্যা কিন্তু কয়েক লক্ষ হবে যে যারা ঢাকার বাইরে ভোটার, যে তারা ভোটদান করতে পারেনি, তারা দায়িত্বে ছিলেন এখানে। হ্যাঁ, মানে তাদের পোস্টাল ব্যালটও দেওয়ার তো কোনো পোস্টাল ই ছিল ব্যালটও না। হয়নি। আর পোস্টাল ব্যালটে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, আমাদের যে বিরাট সংখ্যক লোক বাইরে থাকেন, নিবন্ধিতও কিন্তু অত হলেন না এবং ভোটও অত পরিমাণে দিলেন না, সেটা এটা কেন হলো? আসলে আমার মনে হচ্ছে একদম প্রথম চালু হয়েছে, তো এর প্রতি একটা আস্থার ব্যাপার থাকে যে আমার ভোটটা আদতে গোপন থাকবে কিনা, তারপরে সিস্টেম বিদেশে তার যাবে মানে এখানেও আসবে। আস্থার একটা বিষয় থাকে। হ্যাঁ, অবশ্যই, আস্থার মানে বিষয়। যেহেতু পোস্টাল ব্যালটটা তো খুলে যখন গণনা করে দেখা যায় যে এটা কে পাঠাইছে, মানে গোপনতা তো পোস্টাল ব্যালটে একটা থাকে প্রশ্ন। না। আমরা যদি একটু জেসমিন ডেলিপার সমালোচনার দিকে আসি, আগেই বলেছি এখন সবাই এত আনন্দে আছেন যে কেউ আর এখন এই সমালোচনা শুনতে চাইবেন না, না নির্বাচন কমিশন, না রাজনৈতিক দলগুলো। কিন্তু কিছু কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে, কিছু ব্যত্যয়ের কথা বলা হয়েছে। আপনি একজন বিশেষজ্ঞ, আমরা যদি নির্বাচনের দৃষ্টিকোণ থেকে দেখি, নির্বাচন ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই সমালোচনাগুলো বা এই ত্রুটিগুলো আপনি কিভাবে দেখেন, যেটা ভবিষ্যতে আমরা সংশোধন করতে পারি, বা আপনারও পর্যবেক্ষণে কিছু ধরা পড়েছে কিনা? আচ্ছা, আমি যদি দেখি তাহলে শুরু থেকে, একেবারে শুরু থেকে মনোনয়ন যেখান থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নগুলো দিছে, এখানে আমার কাছে মনে হয়েছে একটা জিনিস থেকে আমাদের এবার বেরিয়ে আসা উচিত ছিল। যেহেতু আমাদের চোখের সামনে 24-এর একটা আন্দোলন চোখে ঘুরছিল, সেখান থেকে আমরা যদি এই ব্যাংকে যারা টাকা নেয়, অধিক ঋণ খেলাপি বলেন বা ব্যাংকের ঋণ আছে অনেক, এই ধরনের ব্যক্তি, তারপরে যাদের বিষয়ে দ্বৈত নাগরিকতার এই জিনিসগুলো যদি মানে পরিহার করা যেত, দলগুলো যদি আরেকটু সচেতন, কঠোর। হ্যাঁ। আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু আমার ওইটা জানার আগ্রহ থাকবে বিরতির পরে, যে আমরা কি পর্যবেক্ষণ করলাম যেটা নির্বাচনী প্রক্রিয়া ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যতে আমরা সংশোধন করতে পারি নতুন আমি করে। আসবো, এটাতে আমরা আসবো, একটা বিরতিতে যাব, আমরা দেখেন কিনা যেটা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। আচ্ছা, প্রথমত যেটা হলো যে আসলে ইলেকশনের দুইটা, একটা কোয়ালিটি ইলেকশন আর একটা আপনি ম্যানেজমেন্ট দিয়ে ইলেকশন, এই দুইভাবে কি যদি দেখেন, তাহলে কোয়ালিটি ইলেকশন যদি আমরা চাই, মানে আমরা সেরকম পরিমাণে সংসদদের চাই, সংসদ সদস্য হিসেবে সেখানে তাহলে রাজনৈতিক দলের তৃণমূল থেকে এটা তো আসতে শুধু হবে। আইন করে বা ইসির উপরে তো না, দায় না, চাপিয়ে না। লাভ নেই, তাই না? দলকে করতে হবে। এটা হলো রাজনৈতিক দলের নিজেদের ভিতরে সংস্কারটা আনতে হবে। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে, আর ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম দিকে বেশ কিছু কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপিল হিয়ারিং এর দেখে সীমানা নির্ধারণের সময় যে জটিলতার মধ্যে ইলেকশন কমিশন বা পুনর্নির্ধারণের সেটা ক্ষেত্রে, পুনর্নির্ধারণের ক্ষেত্রে এই জিনিসগুলো বাদ দিলে, যদি আমরা ইলেকশন কমিশনের এই অংশটুকু বাদ দিই, তাহলে ইলেকশনের দিন যদি আপনি বলেন, ইলেকশনের দিনে ভোটারদের যে সচেতনতা করা, বিশেষ করে গণভোটের একটা ছিল, একটা জাতীয় সংসদে ইলেকশনের ছিল, এখানে কিন্তু খুব একটা ইলেকশন কমিশনের চাইতে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, আইন শৃঙ্খলা বাহিনী সাথে ইলেকশন কমিশন সমন্বয়টা খুব দারুণ এটা ছিল। কিন্তু আমরা প্রতি নির্বাচনের সময় বলবার চেষ্টা করি যে এই যে ভোটার এডুকেশন বা নির্বাচনী শিক্ষা, সেটাকে আমরা কি খুব গুরুত্ব দিয়ে দেখি? আপনি নিজেও কমিশনে ছিলেন, এটা আমরা খুব সিরিয়াসলি নিই কিনা? না, এটা আসলে অনেক জায়গায় খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমার মনে হয়। এই যে গুজবের যে ছড়াছড়ি হলো, এখানে কিন্তু জনগণকে সচেতন করা যেত, যদি বারবার বলা হতো যে তোমরা যা দেখছো তাই তোমরা বিশ্বাস করো না, বিশেষ করে দীর্ঘমেয়াদী কাজ। মানে আমাদের দেশে, অন্য দেশে মানুষ তো নিজেরাই যাচাই করে নিতে পারে যে এটা সঠিক কিনা, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা পারে না, ডিজিটাল সক্ষমতা আমাদের না। এখান থেকে আলোচনাটা যদি আবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমাদের বড় একটা প্রত্যাশা ছিল নারী ভোটাররা একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবেন, তরুণ ভোটাররা কাজ করবেন। আপনার পর্যবেক্ষণে কি আপনি খুশি বা আপনি সন্তুষ্ট, ভালো লাগে আপনার যে এইবার যেমন নারী ভোটার উপস্থিতি আপনি দেখলেন? আসলে আমাদের দেশে নারী ভোটার কিন্তু সবসময় উপস্থিতি ভালো থাকে। আসলে আরও কিছু মনে হয় যেন গ্রামের ওইদিকে নারীরা একসাথে হতে পারে, এটাকে একটা উৎসব মুখর হিসাবে নেয়।
কতটা অর্থবহ নির্বাচন করার জন্য ভোট দেওয়ার জন্য যায় সেটা আমার কিন্তু ধারণা এখনো নাই। কেমন হয় যে স্বামীরা বলে দেয় কাকে ভোট দিতে না, হবে, না, ছেলে না, বলে দেয়, না, ভাই না, বলে দেয়, আমার এমন কাছে- ঘটে? না, আমার কাছে মনে হচ্ছে সে যুগ মানে অনেক আগে ওই পার যুগ- হয়েছে, ওই যুগ ওই পার পর্বটা হয়েছে। শেষ। এখন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত দিতে পারে। দুই একটা ফ্যামিলি থাকে সেটা যে ফ্যামিলিগতভাবে তারা সিদ্ধান্ত নেয়, সেটা একটা সেটা ভিন্ন জিনিস। রাজনৈতিক সামাজিকীকরণের বিষয়। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু- যারা যুব ছিলেন এবার বা তরুণ যাদের কথা বলছি, সেখানেও কি যুব নারীদের উপস্থিতি প্রাণিত করেছে আপনাকে, নাকি আপনি ঘাটতি দেখেন না, এই আমার নির্বাচনে বা প্রক্রিয়ায়? প্রক্রিয়ায় তো অবশ্যই নারীর ঘাটতি ঘাটতি আছে। এবং রাজনৈতিক দলগুলো ঠিক মতন 30টা দল তো দেয়নি, একেবারেই দেয়নি। তার মধ্যে কোন একটা জামাত বড় একটা। দলের তো রীতিমতো রিজার্ভেশনই আছে শীর্ষ পদের ওদের ব্যাপারে। জামাত তো দেয়নি, একেবারেই দেয়নি। শীর্ষপদের নিয়ে আমি কিন্তু এত মানে খুব একটা আমি করিনি, এই কারণে তারা ডিক্লেয়ার করেছে যে আমাদের দলে প্রধান হিসাবে নারী থাকবে না। কিন্তু 50টা কোনো 60টা রাজনৈতিক দল আমাদের, আর আপনি একটার দলে দেখেন যে শীর্ষ পদে নারী আছে। এটা ঠিক যে তারা একরকম বলেছেন, বাকিরা তো মানে বলেন না, কিন্তু তারা আবার তো দেন honestly না। বলে দিছে আমরা দিব হ্যাঁ, না, বাকিরা দেনও না। দেনও না, বলেও না, দেয়ও না। তাহলে আপনি অবস্থার পরিবর্তন কি করে? আমরা যদি একটু গণভোটের প্রসঙ্গে আসি, জি, জি। যে এই নির্বাচনের সঙ্গে তো এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট গণভোট। জি। আবার গণভোটের এটা পরিসংখ্যান ছিল প্রায় 5 কোটির মতো হ্যাঁ ভোট, আর 2 কোটি 20 লাখের উপরে না ভোট। নাও কিন্তু পড়েছে। নাকে আমরা কিভাবে দেখব? মানে নাকে কি একেবারে উড়িয়ে দেব যে ভাই হ্যাঁ জয়লাভ করেছে, নার কোনো কাজ নাই, নাকি নার বিষয়টা বিবেচনা করব যে আসলে গণভোটে এটা তো হার জিতের ব্যাপার। ইলেকশনে জিতে এক পক্ষই, হ্যাঁ, হারে জিতেছে। সব পক্ষই। হ্যাঁ, জিতেছে। মানে জিতে একজন, হারে 10 জন, মানে ব্যাপারটা এরকম। তো এখানে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে হার সেখানে পক্ষেই কথা বলবেন। হার পক্ষে তাহলে আসবে। হার যখন জয়যুক্ত হলো, আপনার কথাতেই যদি আসি, হ্যাঁ। এবং এবার তো একেবারে ভূমিধস বিজয় পেয়েছে একটা দল বা জোট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কতটা আশাবাদী যে তারা এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবেন বা আগামীতে সরকার গঠন হবে? সেখানেও কিন্তু দুটো ইস্যু আছে, যে দুটো বিষয়ে তারা শপথ নেবেন, একটা সংস্কার, নিয়মিত সরকারে। খুব সহজ কি হবে কাজটা? আচ্ছা, যেটা যে দল ক্ষমতায় যাচ্ছে বিএনপির কিন্তু যেগুলোর প্রতি আগে নোট অফ ডিসেন্ট ছিল, মানে ওখানে তারা এগ্রি করেনি। আমার মনে হচ্ছে সংসদে যে তারা এটার মধ্যে ঠিক মানে বাধ্য নাই যে তারা এটাতেই তাদের হ্যাঁ বলতে হবে, কারণ সেটা আগে পরিষ্কার করেছে, আগে বলে বা দিয়েছে যে যেগুলোতে আমি এটা দ্বিমত না। আছে, অন্য ক্ষেত্রে দ্বিমত, একমত। নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো তারা করতে বাধ্য না, অথবা তাদের নৈতিক অবস্থান থেকে তারা পরিষ্কার যে আমরা আগে বলেছিলাম না, হ্যাঁ, অথবা আর আমি এখন যেগুলো না। তারা করতে চেয়েছে, হ্যাঁ। সেখানেও কি আপনার মনে হয় যে দ্বিকক্ষ কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে, আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো করবো কিনা, এটাও কি খুব সহজ হবে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে প্রথম যে বলা আছে যে 180 দিনের মধ্যে হবে। গণপরিষদ একটা পড়বে, এটা দেখবে, না হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হ্যাঁ, হবে। কার্যকর হবে। তো এই স্বয়ংক্রিয়ভাবে কার্যকরেরও কিন্তু একটা ব্যাখ্যা আছে, যেটা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে হয় সেটা একটা ব্যাপার। তারপর সংসদ সদস্যদের প্রতি তো আপনি জোর করে এটা চাপানো আবার যায় না। এটা একটা বড় ধরনের বিজয় পেয়েছে দলটা, সেটাও তাকে একটা কর্তৃত্ব দিচ্ছে অবশ্যই। আইনের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে। এটা দিচ্ছে এবং জোরপূর্বক তো তাকে চাপিয়ে দেওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য আসলে কোন পথে হাঁটে। কিন্তু যদি তাদের মূল নীতিতে যে 31 দফা তাদের ছিল, দলের যে এবং কর্মসূচি, যারা সংস্কারের সময় যেগুলো তারা হার পক্ষে ছিল, নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তারা করবে, এটুকু তো আমরা আশা করতে পারি। জনগণ জয়লাভ করবে তো শেষ পর্যন্ত? আপনি আশীর্বাদী কিনা যে শুনে জনগণ জয়লাভ না করলে সবকিছুই বৃথা? নিঃসন্দেহে। জেসমিন টুলি আপা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলবার জন্য। আপনাকে ধন্যবাদ। এরপর